বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জুলাই অভ্যুত্থানের পরে 2024-এর জুলাই অভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা ছিল একটা নির্মাণের রাজনীতি দেখবে। তার বিপরীতে অনেকেই মনে করেন এখন মূলত একটা ধ্বংসের রাজনীতি চলছে গোটা দেশ জুড়ে। নির্মাণের কথা হচ্ছে কিন্তু নির্মাণের চাইতে অ্যাকশনগুলো সব ধ্বংসের। ধন্যবাদ আপনাকে। 24-এর গণ অভ্যুত্থান, জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান এবং তার কালমিনেশন যেটা হলো 5 অগস্ট, এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে দীর্ঘদিন এই দেশে মানুষের যে লড়াই সংগ্রাম, এবং একটা সময় যখন দেখা গেল যে রাষ্ট্রযন্ত্র তার স্বৈরাচারী যে চরিত্র তার থেকে আরেক ধাপ উপরে গিয়ে চরম একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে রূপান্তরিত হলো, পরিণত হলো। এই মানে ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে পৃথিবীতে যত ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম হয়েছে তার পরিণতি হয়েছে শেষ পর্যন্ত সশস্ত্র যুদ্ধ। এখন আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আমরা এই আন্দোলনে কখনো ঐক্যবদ্ধভাবে এবং যৌগবদ্ধভাবে যেটা মানে সেই লড়াই সংগ্রাম করে গেছি 16 বছর যাবৎ, এই দলগুলো কোনো সশস্ত্র বিপ্লবী পার্টি না। এটা উদার গণতান্ত্রিক, যেমন বিএনপি আমি দাবি করি যে আমরা মনে করি যে বিএনপি একটা উদার গণতান্ত্রিক একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল, এবং এই বিএনপি মানে অন্যান্য যে দলদের সাথে সমমনাদের সাথে আমাদের যে জোট ছিল সে জোটও ঠিক একই ধরনের রাজনৈতিক চিন্তা ভাবনার অনুসারী, এবং মানে যুগপৎ আন্দোলনে অন্যান্য দলও ছিল যাদের সাথে আমাদের রাজনৈতিক আদর্শগত গুণগত পার্থক্য আছে, সেটা মানে দেশবাসী সবাই জানে। একসময় ওই দলগুলোও নিয়ে আমাদের জোট ছিল, সে আওয়ামী লীগেরও জোট ছিল, বিভিন্ন দলের এক এক সময় তাদের নির্বাচনের কৌশল হিসেবে তারা জোটবদ্ধ হয়েছে। এরপরে জুলাই আগস্টে যে তরুণ ছাত্রছাত্রীরা যারা সিদ্ধান্ত নিয়ে এই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে তারপর আস্তে আস্তে ধাপে ধাপে যখন তারা মানে ব্যাপকভাবে কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামে, প্রথম তারা একটা মানে সফট কর্মসূচি নিয়ে তারা রাস্তায় নামে যে আমরা কোটা সংস্কার চাই, এবং গভর্নমেন্টের মানে দেখে তৎকালীন সরকারের, পতিত সরকারের তাদের একের পর এক পদক্ষেপ দেখে তারাও তাদের পদক্ষেপকে পাল্টাতে থাকে। একটা পর্যায়ে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলে, তারও এক ধাপ পরে সে রাষ্ট্র রূপান্তরের কথা বলতে থাকে। রাষ্ট্র রূপান্তর চাই, ট্রান্সফরমেশন চাই, মানে চেঞ্জ না শুধু, দে ওয়ান্ট মানে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন হচ্ছে রূপান্তর। আমি আগে একদিন ব্যাখ্যা করেছিলাম রূপান্তর আর চেঞ্জের মধ্যে পার্থক্য আছে। চেঞ্জ হচ্ছে লিনিয়ার এক্সপ্রেশন, একটা জায়গাতে একটা ডুবার থেকে একতলা হলো একটা বিল্ডিং, তারপর দোতলা হলো, এটা চেঞ্জ আর কি। আর রূপান্তর হলো সমস্ত সমাজ কাঠামোটাই, সমাজ ব্যবস্থা, তার সংস্কৃতি, তার ধ্যান ধারণা, তার বিহেভিয়ার প্যাটার্ন, তার অর্থনীতি, মূলত অর্থনীতি, তার উৎপাদন সম্পর্ক, বন্টন ব্যবস্থা, এবং নতুন দিনের যে যে আহ্বানটা আমাদের যুগোপযোগী যেটা, সেই দিকে দেশটাকে ধাবিত করা। তো একটা পর্যায়ে মানে একটা তাদের অসীম আত্মত্যাগ, মানে জীবনদান, এটা অল্প কয়েকদিনের মধ্যে একেবারে জাস্ট জুলাই আগে শুরু হয়েছে আগে, কিন্তু 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বা 20 থেকে এই মানে 15-20 দিনের মধ্যে একটা মানে চারিদিক দিকে মানে আটঘাট বাঁধা একটা ব্যবস্থা, একটা স্বৈরাচারী শাসক গোষ্ঠী, এবং তারা ব্যাকড বাই মানে ফরেন সাম পাওয়ার, এরা
একেবারে মানে সমূলে উৎপাটিত হয়ে সমূলে বলবো না, তারা পতন ঘটলো এবং তারা পালিয়ে চলে গেল। তাদের সমস্ত কিছু সমস্ত পালিয়ে গেল। এখন একদিকে আমি বলতে চাই যে এই ঘটনার যে মানে ডেপথ, এর গভীরতা, এর যে তাৎপর্য এবং ব্যাপকতা বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই ঘটনা ছিল মানুষের আকাঙ্ক্ষা একটা পর্যায়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। যখন মানুষের আকাঙ্ক্ষা এবং এই আন্দোলনের যে বিয়েটা যখন এক জায়গায় কনসাইড করে গেল, এক জায়গায় যখন মানে একই ফোকাল পয়েন্টে এসে গেল, তখনই কিন্তু সমস্ত মানুষ রাস্তায় নেমে আসলো এবং অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান, যেটা মানে নজিরবিহীন এক ধরনের একটা গণ অভ্যুত্থান হলো। নিরস্ত্র জনগণের সাথে সশস্ত্র মানে যে সরকারি রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের আইন প্রকারী সংস্থা, তার যে বিভিন্ন বিভাগ, তারা যাকে প্রকাশ্যে তাদেরকে মারণাস্ত্র দিয়ে মানে বলা হয়েছে, সেই আধার সময় সেই বিজেপি থেকে শুরু করে পুলিশ, র্যাব এবং সব, এইগুলো পরে যে আমি পটভূমিটা বললাম। এখন আপনি বলছেন যে মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেই অনুযায়ী মানুষ মানে প্রশ্ন তুলছে বা সমাজ উল্টোটা হচ্ছে। সহজ কথায় বললে উল্টোটাই বেশি হচ্ছে। হ্যাঁ, আকাঙ্ক্ষার বিপরীতের কাজটাই বেশি মানুষ দেখছে বলে মনে করেন? এইটা আছে। এটা মানে এ নিয়ে মানুষের ভিতরে আবার নতুন চিন্তা মাথা চাড়া দিয়ে উঠছে যে তাহলে আমাদের এই অভ্যুত্থানের আমাদের কি ফলাফল কি হলো। দেখেন, এখানে দুটো দিক আছে। একটা দিক হলো যে একটা বৃক্ষ যখন বিষবৃক্ষে পরিণত হয়, বিষবৃক্ষে মানে বিষবৃক্ষে, তখন সেই গাছটাকে কেটে ফেলা দেওয়া যায়। কিন্তু যদি তার শিকড় থাকে, তার মূল থাকে, তার ওই বিষবৃক্ষ থেকে বীজ পড়ে পড়ে আবার নতুন করে চারা গজায়, সেটা কিন্তু সমূলে উৎপাটিত হলো না। সমূলে উৎপাটিত হলো না, সেখান থেকে আবার কিন্তু সেটা গজাতে পারে। তা সমাজ ব্যবস্থার যে অর্থনৈতিক সম্পর্ক, মানে উৎপাদন সম্পর্ক, বন্টন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার ধ্যান ধারণা, মূল্যবোধ, এরা মূলত অর্থনীতি থেকে আসে। একটা সমাজের অর্থনীতি নির্ধারণ করে সেই সমাজের মূল্যবোধ কী হবে, তার ধ্যান ধারণা কী হবে, আইন কাঠামো কেমন হবে এবং বিচার ব্যবস্থা কেমন হবে, সবই কিন্তু মানে অর্থনীতি নির্ধারণ করে। এটা কিন্তু অর্থনীতিরও নিয়ামক শক্তি। তো সেগুলো সবই এক অবস্থা আছে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে সব আছে। অতএব এই জায়গা থেকে আবার নতুন করে জন্ম হতে পারে। যেমন বাঁকা ছাঁচে সোজা পিঠে বানানো যায় না। ছাদ যদি বাঁকা হয়, সেখানে যেই পিঠা বানাতে যাক, পিঠাটা বাঁকাই হবে। অতএব এই ছাঁচ না ভেঙে, রাষ্ট্রযন্ত্রের এই রাষ্ট্র ব্যবস্থায় ছাঁচ না ভেঙে নতুন ছাঁচ না গড়া পর্যন্ত মানুষের চূড়ান্ত আকাঙ্ক্ষা কোনোদিনও পূরণ করা সম্ভব হবে না। এখন সেই জায়গায় এসছে। কিন্তু এই যে নিয়ামক যে শক্তিটা, যারা চিন্তা নায়কের চালিকা শক্তি, গত 16 বছর তো আমরা অনেক মানে গুণ, খুন, অত্যাচার, নির্যাতন, মামলা হামলা মোকাবেলা করতে করতে একটা পর্যায়ে হলো। এখন এই যে চূড়ান্ত বিজয়ের সময় যে জনগোষ্ঠী, যে ছাত্র জনতা, এদের কাছে মানুষের যে আকাঙ্ক্ষা, এটা পূরণ হতে সময় লাগবে। এই যে কথাগুলো বললাম, এই বিষবৃক্ষের সব মানে মূল উৎপাদন করা এবং সেখান থেকে চিরতরে এই রাষ্ট্র, এই দেশ যাতে আর কোনো দিন ওই পেছনে ফিরে না যেতে পারে, এই দেশ যাতে এই শতাব্দীর আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের যে বিপুল অর্থ সম্পদ আছে, এখানে মূল শত্রু হলো বিদেশি আধিপত্যবাদী শক্তি। তারা বাংলাদেশের মানুষের উন্নয়নের ক্ষেত্রে, কারণ তারা লগ্নি পুঁজির ব্যবসা করে, তারা অসম বাণিজ্য চুক্তি, লগ্নি পুঁজি এবং এই দিয়ে একটা রাষ্ট্রের যন্ত্রের উপর যে আধিপত্য বিস্তার করে, সামরিক বেসামরিক আমলাদের উপরে আধিপত্য বিস্তার করে এক ধরনের উপনিবেশ তৈরি করতে চায়। এটা হলো সাম্রাজ্যবাদী মানে শোষণ আধিপত্যের কায়দা। এখন এর থেকে যে জাতীয় মুক্তি এবং জনগণের যে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, এই কাজগুলো করতে গেলে তেমন একটা রাজনৈতিক মানে দলের প্রয়োজন। আমি মনে করি সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা আগামী দিনে সেই ধরনের একটা রাষ্ট্র মানে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চাই। এ নিয়ে আমাদের দল থেকে অনেক আগেই আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ঘোষণা করেছেন, আমরা এটা মানে সব জায়গায় প্রচার করছি। এখন আগামী দিনে আমরা নির্বাচন এখনই আমরা এই কারণেই চাই যে আজকে দেশের ভিতরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে,
এই বিশৃঙ্খলায় সমাজ থেকে এসছে এবং ষড়যন্ত্র নানান জায়গায় আছে। আপনারা এখনই চান মানে কি? আপনারা তো সরকার ফেব্রুয়ারি বলেছে, আপনারাও ফেব্রুয়ারি বলছেন, এই তো? না, সেটাই আমি বলছি যে এখানে আমরা যদি নির্বাচন ঘোষণা করা হয়েছে সরকারি তরফ থেকে, নির্বাচন কমিশন এখনো মানে নির্বাচন এটা আরও পরের ব্যাপার। সরকার একটা কমিটমেন্ট এবং একটা রোড ম্যাপ দিয়েছেন, যে কমিটমেন্ট হলো যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হবে। 12 তারিখ বলেননি, ফেব্রুয়ারিতে। এবং উই ডু বিলিভ, এবং এখানে আমরা বলছি যে আমরা কিন্তু এটাকে আরও সহনশীল পর্যায়ে নিয়ে আসতে চাই। আমরা মানে এই সরকারের বিরুদ্ধে নির্বাচন দাও বলে আন্দোলন করলে আমাদের মধ্যে নির্বাচনের যৌক্তিকতা যে আমরা কেন ভাবছি এটা কিন্তু মানে মানুষ বুঝতে পারবে না। এই সরকার যে মানে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অবস্থায় সে দায়িত্ব গ্রহণ করেছেন, এই অবস্থা থেকে তিনি যে কাজগুলো করে যাচ্ছেন এটা কিন্তু সহজে মানে এটা করা সম্ভব না। তিনি মানে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিপুলভাবে করছেন, আর তার প্রতি আমাদের বিশ্বাস আছে। এবং সেই কারণেই আমরা বলতে চাই যে যারা আমরা একসাথে আন্দোলন করেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার বক্তব্য বলছেন, যারা আমরা একসঙ্গে আন্দোলন করেছি, যারা আমরা একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, এই মানে রাষ্ট্রটাকে ঠিক করার জন্যে এই যে পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াইটা, আজকে আমরা সেই শক্তি আমরা এক জায়গায় আসার চেষ্টা করছি এবং সবাই মোটামুটি এখন কথাবার্তা বলছেন যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ। আর এই যে সমাজে যেগুলো হচ্ছে টুকটাক, এগুলো আমাদের মতো একটা বড় দল, এটা ল উইল টেক ইট ওন কোর্স। কেউ যদি অন্যায় কিছু করে, যে হুয়েভার এমবি আমাদের দলের ভিতরে থাকে, তারা সেখানে আইনের আওতায় তারা। মিস্টার মোহাম্মদ শাহ আলম, আপনি কি মনে করেন? অনেকেই মনে করেন যে ওই যে নির্মাণ বা ইতিবাচক ধারায় যাওয়ার কথা ছিল, উল্টো রথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। স্বৈরাচারের আমি প্রথমে চ্যানেল আইয়ের দর্শক শ্রোতা সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আমার যে আলোচক আছেন ওনাকে অভিনন্দন জানাই। এখন যে প্রশ্নটা আপনি করেছেন যে এটা নির্মাণের না হয়ে ধ্বংসের দিকে, ধ্বংসের সিমটমগুলো বেশি। প্রথমে মানুষ উৎসাহিত ছিল, এখানে একটা জাতীয় স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য মাত্রা সৃষ্টি হয়েছিল এবং মানুষ কিছুটা আশাবাদী হয়েছিল। কিন্তু দিন যত গিয়েছে ততই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর থেকে সেখানে থেকে জন্ম নিল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এটার জন্ম নিচ্ছে। তো এই যে জায়গাটা এখানে হেটেরোজেনিয়াস, অর্থাৎ নানা মাত্রার নানা মতপথের এলিমেন্ট সেখানে ছিল, এই এলিমেন্টগুলো আমরা দেখেছি। যদিও আমরা সেখানে লক্ষ্য করেছি এখানে একটা শক্তি ডমিনেটিং ছিল, একটা শক্তি খুবই নির্ধারক শক্তি ছিল সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। সেটি হলো বাংলাদেশের যে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তি। এই শক্তির মধ্যে তারা হচ্ছিল ড্রাইভিং সিটে, আর নানা ফোর্স অর্থাৎ সরকারের সাথে যে দীর্ঘ অপশাসনের কারণে, দুঃশাসনের কারণে সরকারের এবং তার কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের কারণে নানা বিক্ষুব্ধ জনগোষ্ঠী এটার সাথে সম্পৃক্ত হয়েছিল। এই জায়গাটা পরে যে এই ধ্বংসের কথা যে বলছেন, সেটা সিমটম আমরা দেখি পরবর্তী সময়ে সেটা উন্মোচিত হয় এবং তাদের কর্মকাণ্ড সেটা প্রতিবাদ হয়েছে। তারা যখন দুইটা দিক আছে এখানে, একটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে তাদের হস্তক্ষেপ, আইনের শাসন দেশে না থাকা এবং মব সন্ত্রাসটা কন্টিনিউয়াসলি চালানো, তারপরে বুলডোজারের রাজনীতি,
তারপর এগুলো বুলডোজারের রাজনীতি আমরা দেখলাম, বিভিন্ন মানে 32 নম্বর ভাঙা দেখলাম। তো স্বৈরাচার হাসিনার সাথে এই যে 32 নম্বর তো এক বিষয় না। আবার আমরা সেটা যেটা দেখলাম বিভিন্ন জায়গায়, যেমন জাতীয় পার্টি, হ্যাঁ মানে স্বৈরাচারের সাথে ছিল, ওর অফিসে জ্বালানো আমরা সেটা দেখলাম। তো এই যে মব সন্ত্রাস, এটা মব প্রথমে জাস্টিসের কথা বলা হচ্ছিল, পরে মব সন্ত্রাসে পরিণত হয়েছে এবং আইনের হাতে এটা তুলে নিয়েছে। সরকার এখানে নির্লিপ্ত ছিল, সরকার নির্লিপ্ত থেকেছে এবং দ্বৈত আচরণ করেছে, মানুষের কাছেও সেটা প্রতিভাত হয়েছে। তাহলে এর ফলে যে হাসিনার আমলে যে ভীতির রাজনীতিটা ছিল, ভয়ের রাজনীতি ছিল, মানুষ মুখ ফুটে কথা বলতে পারেনি, সেই ভীতি এবং ভয়ের রাজনীতি এখন অব্যাহত আছে। কালকে নিউজে দেখলাম, একটা জরিপও দেখলাম, 80% মানুষ মনে করে যে মব সন্ত্রাসটা হলো বাংলাদেশের এর বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ক্ষেত্রে প্রধান সমস্যা মব সন্ত্রাসটা। সেটা আমরা সেটা দেখতেছি, সেটা আসতেছে বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে, এবং তাদের কাছ থেকে এটা আসার ফলে সোশ্যাল ক্রিমিনালরা, সামাজিক দুর্বৃত্তরা এই মব সন্ত্রাসকে ইউজ করছে। কিশোর বাহিনী সেখানে ঢুকে গিয়েছে মব সন্ত্রাসের মধ্যে। গাজীপুরে যেটা আমরা দেখলাম, একজন সাংবাদিক সে ভিডিও করছিল, তাকে ওই ভিডিওর মধ্যে ওখানেই তাকে চাপাতে দিয়ে টুকরা করে মেরে ফেললো। এটা আমরা দেখছি। তার আগে দেখছি সোহাগ, তারপরে দেখলাম মানে গোপালগঞ্জ, সব জায়গায় পদযাত্রা হচ্ছিল, কিন্তু ওখানে হলো যে মাস্ট গোপালগঞ্জ। এই যে জায়গাগুলো, এগুলোতে যে সরকারের প্রতি মানুষ সব ইন্টারিম গভর্নমেন্টটাকে সবাই সমর্থন দিছে, গণ অভ্যুত্থানের পটভূমিতে এই সরকার এসেছে, কিন্তু এই এনসিপি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইটাতে এই এনসিপি জন্ম দেওয়ার ক্ষেত্রে ইউনূস, বিশেষ করে প্রধান উপদেষ্টা ইউনূস এবং এই সরকার ইন্টারিম গভর্নমেন্টের কিছু এলিমেন্ট এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এটাকে সরকারি দল কিংস পার্টি এটা মনে করে, এবং তাদের প্রতি যে মানে কি পার্সিয়ালিটি, তাদের প্রতি যে একতরফা তাদেরকে সমর্থন করা এবং সরকারি এমিউনিটিসগুলো, সরকারি বিভিন্ন জায়গাগুলো সেটা যে ইউজ করা, সেটাও মানুষ দেখেছে। তো এইটা তো কোনো আইনের শাসন প্রতিষ্ঠা করে, এটা ধ্বংসের জায়গা। এটা এই যে বলতেন নেগেটিভ, ধ্বংসের জায়গা থেকে এটা একটা নেগেটিভ ফিচার তৈরি করছে, যার ফলে এর মধ্যে দিয়ে আমরা দেখছি যে দেশি বিদেশি বিনিয়োগও, এই যদি দেশে অস্থিতিশীল আইনের শাসন না থাকে, দেশি বিদেশি বিনিয়োগও হচ্ছে না, আইনের শাসনও প্রতিষ্ঠা হচ্ছে না, দেশি বিদেশি বিনিয়োগও হচ্ছে না। আরেকটা বিষয় যেটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মানে 5ই আগস্টে এ পর্যন্ত এনিমি ছিল গণতন্ত্র, এর এনিমি ছিল হাসিনা। 5ই আগস্ট পর্যন্ত এনিমি মানে গণবিরোধী সরকার ছিল হাসিনা। 5ই আগস্টের পর এখন এনিমিকে, 5ই আগস্টের পর তো এনিমি এখন কমিউনাল ফোর্স অ্যান্ড ইম্পেরিয়ালিস্ট ফোর্স, যারা আমাদের করিডোর, যারা আমাদের ডিপি ওয়ার্ল্ড, ওই যে এই বন্দর আজকে মানে নিয়ে ফেলতে চায় এবং এই সরকার দিতে চায়, মানে চট্টগ্রাম বন্দর এবং করিডোর দিতে চায়। এটা তো ভূ রাজনীতির সাথে জড়িত, ইম্পেরিয়ালিস্ট পাওয়ারের সাথে জড়িত। তারপরে মানে স্টারলিংক, এটা যে দ্রুত চুক্তি করা হলো, তো এইগুলো তো ফিন্যান্স ক্যাপিটালের স্বার্থ রক্ষা করতেছে। বর্তমান সরকার ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটালের প্রতিনিধিত্ব করতেছে, জনগণের প্রতিনিধিত্ব এখন আর না। এই দিক থেকে এই যে আন্দোলনের নেগেটিভ সাইডটা বেশি। এখন আরেকটা যেটা সবথেকে মানে আন্দোলনটাকে ভাবাদর্শিকভাবে ভাগ করে ফেলেছে, সেটা হলো যে এই আন্দোলনের এজেন্ডা 72-এর সংবিধান কবর দেওয়ার বিষয় ছিল না, এটাকে মুজিবীয় সংবিধান বলার প্রয়োজন ছিল না।
72-এর মানে 4 প্রিন্সিপালকে বাতিল করে দিতে হবে। হ্যাঁ, এই আন্দোলনের এজেন্ডা তো এগুলো ছিল না। আন্দোলনের এজেন্ডা ছিল যে এক দাফে হাসিনা তুই কবে যাবি, এইটাতে এবং একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, ইনক্লুসিভ নির্বাচন দেওয়াই হলো এই সরকারের দায়িত্ব। এর মধ্যে সরকার সীমাবদ্ধ থাকলে আজকে এই কন্ট্রাডিকশানে দেশটা পড়তো না, দেশও ভাবাদর্শিকভাবে দেশটাও ভাগ হয়ে যেত না। এবং এই যে মানে একটা মানে কি কাঠামোগত পরিবর্তন, অমুক পরিবর্তন, এদের পক্ষে এটা সম্ভব না। কেননা এদের মিশনটা যেটা দেখতেছে, ঐক্যমত কমিশন, আমি গিয়েছিলাম, ঐক্যমত কমিশনে তারা 4 প্রিন্সিপাল রাখে নাই, 4 প্রিন্সিপালকে এটাকে বাতিল করে দিতে চায় ঐক্যমত কমিশন। তাদের প্রিমিস যেখান থেকে তারা শুরু করতে চায় সেটা হলো 47, অর্থাৎ আমাদের 52। আমাদের তো স্বাধীন মানে দ্বিজাতিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তান, হিন্দুরা এক জাত, মুসলমানরা এক জাত। সেখানে এই দ্বিজাতিত্বকে কাউন্টার করে দিল মানে 52 হলো আমাদের জাতীয় প্রতীক। এই 52 মানে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, বাঙালিদের ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে এই যে লড়াইটা শুরু হলো 52-তে, সেটার বিজয় অর্জন হলো 16ই ডিসেম্বর 1971 সাল। সেই 52-র ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, ওইখানের ভিতরে ধর্মনিরপেক্ষতার মানে 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 বীজ নিহিত আছে, ওইটা আকাশ থেকে আসে না। আমি গতবারও বলে গিয়েছি। তো এটাকে কাউন্টার করে দেওয়া, ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে দেওয়া, এই জায়গাটা যে যখন নিয়ে আসলো তখন এই আন্দোলনটা কন্ট্রাডিকশানে পড়ে গেল। তার জাতীয় ইমেজ, জাতীয় ঐক্যের মাত্রা যেটা হয়েছিল সেটা আর থাকলো না, ছাত্ররা মানে এখান থেকে সরে গেল। তাহলে যারা মধ্যযুগীয় ধ্যান ধারণা পোষণ করে তারা আধুনিক হইতে পারে, তরুণ হইতে পারে, নবপ্রজন্ম হইতে পারে, কিন্তু কনসেপচুয়ালিও তারা হলো মধ্যযুগীয় ধ্যান ধারণা পোষণ করতেছে। সেজন্যই মানে নিতা রায় চৌধুরী যেটা বলছেন যে কাঠামোগত পরিবর্তন, অমুক পরিবর্তন এদের পক্ষে সম্ভব না। এরা হলো এরা অগ্রগতির শক্তি না, এরা পশ্চাৎ গতির শক্তি বলে এখন প্রতিবাদ হচ্ছে। যেটা আপনি বলছেন, মানে আপনি যেটা বলছেন যে এটা নির্মাণের না ধ্বংসের, অর্থাৎ আরও মডার্ন থিওরি নিয়ে দেশটাকে নির্মাণ করতে হবে। এই জায়গাটা বুঝতে হবে। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনি শুনছিলেন এবং মিস্টার শাহ আলম যেটা বলছেন তার কথা এটা স্পষ্ট যে সরকার আসলে নিরপেক্ষ ভূমিকায় নেই, কিন্তু বাংলাদেশের জনগণ আপনারা সহ ওনারা সহ সবাই দীর্ঘদিন যাবৎ একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছে এবং আপনারা ইতিমধ্যেই, আপনার কথা এটা বোঝা গেছে যে আপনারা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছেন, কিন্তু এই সরকারের ভাষায় যে বড় 4টে দল, তার অন্তত 3টে দল নির্বাচনে যাবে কি যাবে না, নির্বাচনে নানা রকমের প্রশ্ন আছে। যে দলটিকে সবাই মিলে আপনারা সমীহ করছেন, যাদের কিছু খানিকটা উনি ইঙ্গিত করেছেন একটু ভিন্নভাবে, হয়তো কারো কারো মতে খুবই রাইটলি উনি পয়েন্ট আউট করেছেন, তারা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তার আগে তাদের অনেক দাবি পূরণ করতে হবে। আমি এনসিপির কথা বলছি, তো আপনার কাছ থেকে শুনতে। আলম সাহেব যে কথা বলছে তার নিজের তরফ থেকে অথবা তার পার্টির তরফ থেকে, আমি এভাবে ব্যাপারটা ভাবি না আমরা। কারণ সরকার নিরপেক্ষ না, পক্ষপাত দুষ্ট, এটা কথা এভাবে বলা যাবে না। তাহলে তো আপনারা তো আমরা বলতে পারব না। আপনারা তো সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। এটা বহুপক্ষীয় মানে বহুপাক্ষিক একটা আলোচনার ব্যবস্থা করা হয়েছে। এখানে যে বিষয়গুলোর উপরে সংস্কার প্রস্তাবগুলো আসছে সেই জন্য সেখানে সংস্কার কমিশন একটা করা হয়েছে এবং সেখানে বদিউল আলম মজুমদার সহ অন্যান্য কিছু আপনার ভালো ভালো লোক সেখানে আছে। সেখানে সমস্ত রাজনৈতিক দল, একমাত্র পতিত ফ্যাসিবাদ বিরোধী আর যারা সব রাজনৈতিক দল আছে তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে শাহ আলম সাহেব আপনারা আছেন নাকি ওই আলোচনায়? উনারাও আছেন। তো অতএব সবাই মিলে সেখানে আলোচনা হচ্ছে। এই আলোচনা একবার না বহুবার হচ্ছে এবং সেই আলোচনায় মানে ওই যে সংস্কার যে প্রস্তাবগুলো, সেখানে 72-এর সংবিধান বাদ দেওয়ার কথা কিন্তু বলা হয়নি।
এরা কেউ বলতে পারে যে আমরা ইসলামী মানে আইন করব, আমরা সেখানে কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী দেশ চলবে, এটা এবং বলতেই পারে। আপনারা তার বিরুদ্ধে কিছু জামাতে করবেন ইসলাম না, বলে। আপনারা তার বিরুদ্ধে কিছু করবেন না, সেটাও বলতে পারে। আপনাদের আমি একজন বলি, স্থায়ী কমিটির এইটা সদস্য বলা সম্প্রতি বিভিন্ন বলেছেন। রাজনৈতিক দল তো বলতেই পারে, কমিউনিস্টরা বলতে পারে যে আমরা মানে শ্রেণীহীন শোষণহীন একটা সমাজ, তারাও কিন্তু আবার নির্বাচনেও যাচ্ছে এবং এবং এরা আছে। এখানে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সে যেমন ইন্ডিয়ায় বিজেপি বলে যে তারা ক্ষমতা আসতে পারে, তারা একেবারে সেই রামরাজত্ব কায়েম করবে। তো মানে এ সমস্ত বলতে পারেন, কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আপনার এই জাতীয় চিন্তা করার আধুনিক কেন, 16 শতক থেকে ইউরোপের রেনেসা আন্দোলন যখন হলো, ইউরোপের রেনেসার পর থেকেই যখন প্রজাতন্ত্র সিস্টেমটা আসলো, কনসেপ্টটা আসলো, প্রথমে রোমে আসলো, পরে আপনার ইউরোপে ওই যে শিল্প বিপ্লবের পরে ইউরোপের ওই যে ফ্রান্সে, প্যারিসে, সেখানে যে বুর্জোয়া বিপ্লব হলো, শিল্প বিপ্লব, তারপর থেকেই তারা কিন্তু মানে সেখান থেকে নতুন ইয়েতে সে নেপোলিয়নের সাম্রাজ্য চলে গেল, নতুন করে গণতান্ত্রিক সিস্টেম আসলো, দাসপ্রথার রহিত হলো, এগুলো আছে। এখন আমাদের ওখানে আমাদের বক্তব্য হলো যে এখন পেছনে তো আর দেশ যাবে না, আমরা সংস্কার মানে যে সংবিধানের যে অসঙ্গতিগুলো বা যেগুলো মানে বাদ দেওয়ার প্রয়োজন সেটা বাতিল করা সবই, তাও আবার মানে আলটিমেটলি যে এখন হয়তো প্রস্তাবগুলো উপদেষ্টা পরিষদে মানে মন্ত্রিসভায় উপদেষ্টা পরিষদ সেখানে পাস হবে, তারপরে রাষ্ট্রপতির সম্মতি দিলে সেটা মানে আইন হবে। এই আইনটাও কিন্তু আবার মানে পুরোটাই কিন্তু সংসদে এটাকে প্লেস করা হবে, পরবর্তী সংসদে অনেক কিছুই। তো না, কিন্তু কোনো দল ইতিমধ্যে বলছে যে এগুলো এখন গণপরিষদের নির্বাচন আগে করতে হবে বা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন আগে করতে হবে। না এখন সেটা তো কখনো কখনো বলে গণপরিষদের নির্বাচন আগে হওয়া মানে নতুন সংবিধান রচনা করা, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কিন্তু সেটা তো হয়নি। তো সেটা হবে কিনা সেটা তখন দেখা যাবে। তারপরে যে বলছে যে ওই যে মানে ছাত্ররা কি কথা বলছে, যে বলছে যে তারা কথা বলে, মানে অনেক কথা যাও যে বলি কোনো কিছু না বলি, হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা, অনেক কথা যাও যে বলি কোনো কিছু না বলি, তোমার কথা বুঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অতএব এইসব কথা আমরা কানে নিই না, কত কথাই বলতে পারে। তারা একটা রাজনৈতিক দল করেছে, তাদের দলের দৃষ্টিভঙ্গি থেকে তারা অনেক কথা বলবে, এখন সাথে সাথে তার কথাটা রিয়াক্ট করলে তো তাহলে তো সহনশীলতাও থাকতে হবে। আর একটা হলো যে মব জাস্টিস, এইগুলোই হলো সামাজিক বিশৃঙ্খলা। এটা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এগুলো করা হয় না। এটা সমাজের মানে একটা উচ্ছৃঙ্খল, বিপদগামী অথবা একটা চাঁদাবাজ, ডাকাত, একটা গ্রুপ ছিনতাইকারী, এরা সংঘবদ্ধ হয়ে এক জায়গায় যে হামলা করলো, অর্থাৎ মানে মোবিলাইজ করলো, এক জায়গা একটা মব সৃষ্টি করলো, করে সেখানে একটা সন্ত্রাস করলো, মব সন্ত্রাস। এখন এইটা আইনের আওতায় এদেরকে আনতে হবে, এটা কিন্তু সরকারও বলতেছে, কিন্তু আইন প্রয়োগ করা সম্ভব হচ্ছে না এদের পক্ষে। সম্ভব হচ্ছে না এই কারণ আইন প্রয়োগকারী সংস্থাগুলো তারা আগে মানে তারা যে ভূমিকা পালন করা দরকার এ ভূমিকা তারা পালন করছে না। কোথায় যেন তারা মেরুদণ্ডহীন, কোথায় যেন তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, অথবা তারা ঠিকমতো কাজ করতে চাচ্ছে না। এই জন্যে আমরা বলতে চাই যে নির্বাচন হলে, ইলেকশন যখন হবে, ইলেকশনের পরে মানে এই যে দেশটা যে ডিসঅর্ডার হয়ে পড়েছে, তো মানে হু উইল ব্রিং দিস কান্ট্রি ইন অর্ডার। আমি আগে একদিন বলেছিলাম যে অনলি ইলেক্টেড পার্লামেন্ট মে ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার, ইলেক্টেড গভর্নমেন্ট মে ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। অতএব ইলেকশন হলে তখন আমরা যে আমাদের সেনাবাহিনী প্রধানত বারবার বলছেন যে ইলেকশন হতে হবে। উনি আগে ডিসেম্বরে বলছেন, এখন চুপচাপ আছেন। তার মানে এখন আমরা মনে করি, কারণ আপনারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং আপনারা বড় রাজনৈতিক দল, তখন তার ওনার কিছু বলার থাকে না, উনি একজন সরকারি কর্মকর্তা। আমি মানে নট ফার ফ্রম ডিসেম্বর, এটা অনেক দিক থেকেই, এবং কোনো কারণে একটু বিচ্যুতি হলে ওটা রমজানে চলে যাবে, রমজানের পরে চলে যাবে বৃষ্টি। ফেব্রুয়ারি মাসে আমরা আশা করি যে নির্বাচন, আমরা আশা করছি যে ষড়যন্ত্র আছে, নানামুখী ষড়যন্ত্র আছে। নিশ্চিন্তে থাকতে বলছেন কেন? ষড়যন্ত্র নেই আমরা তা বলবো না। আপনাদের কোন কথায় আমরা নিশ্চিন্তে থেকে, মানে নিশ্চিন্তে থাকতে যে আপনি বলছেন সেটা কেন বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? মানে আপনারা তো অতীতে অনেক কথা বলেছেন এবং সেগুলোতে
যদি বিশ্বাস করে কেউ নিশ্চিন্তে থাকতো তাতে কি ফল পাওয়া গেছে, সো এখন বলছেন নিশ্চিন্তে থাকতে, না কি কারণে, কি কারণ আছে আমি যে নিশ্চিন্তে আমি থাকতে হবে? না, এই প্রসঙ্গতে আমার যে বক্তব্য ছিল নির্বাচন ব্যাপার, সেটা হলো যে আমরা মোটা দাগে বিশ্বাস করি যে দিস ইজ এ কমিটমেন্ট, প্রফেসর ইউনূস সরকার প্রধানের কমিটমেন্ট, সরকার প্রধান যে আলোচনাগুলো মানে পলিটিক্যাল পার্টিগুলো যাদের সঙ্গে জনগণের সম্পর্ক আছে, পলিটিক্যাল পার্টি যাদের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে, তারাই যখন কমিটমেন্ট রক্ষা করে না, তো প্রফেসর ইউনূসের মতো ব্যক্তির বা তার সঙ্গে যারা আছে তাদের কি কমিটমেন্ট রক্ষার দায় আছে? না সেটা হোক, আমি বলছি কোনো আলোচনা যখন উপদেষ্টা পরিষদের মিটিংয়ে যায়, ক্যাবিনেট মিটিংয়ে, এখানে তো দ্বিমত হতে তো আমরা দেখি নাই, এগুলো আলোচনা কিন্তু একটা ফলপ্রসূ হয়। এখন মাঠের কথা আর সরকারের ভিতরের কথা কিন্তু এক না, কিন্তু এক না। এখন আমার বক্তব্য হলো যে যেমন মানে সরকার প্রধান বলছে যে এখন আমাদের সন্ত্রাস নির্মূল করা এবং দুর্নীতির উচ্ছেদ, এটা আমাদের একটা মানে, কিন্তু যাদেরকে আপনি মাঠের কথা বলছেন তাদের কথায় তো এই সরকার অনেক সিদ্ধান্ত নিয়েছে, অনেক সিদ্ধান্ত পরিবর্তনও করেছে। এটা আপনার কথাই করেনি, কিন্তু তাদের কথায় শোনেন, মানে নোবডি ইজ বিয়ন্ড ল। এখন এটা আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা মানে একটা সময় এখন ভালোভাবে কাজ না করলেও কাজ করতে হবে, সেই জন্য নির্বাচন হোক, নির্বাচন হলে আপনারা নির্বাচনের মানে অংশগ্রহণ করবেন আশা করি, এবং গণমাধ্যমের ভিতরেও তো কোনো প্রবলেম আছে, এইগুলো নিয়ে শত ষড়যন্ত্র। এই যে আমাদের শাহ আলম সাহেব বলেন যে আমাদের ওই পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চল নিয়ে নতুন একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। এই ষড়যন্ত্রের গন্ধ পেলে আমরা তো বাঙালি জাতি, আমরা তো মানে বীরের জাতি, সংগ্রামের মাঝ দিয়ে গড়ে ওঠা একটা জাতি। এখানে সেই মানে মোগল পাঠান, হ্যাঁ, সেই ইংরেজ, তারপর সেই মানে হুন শক, মানে এই যে এরা কেউ তো বাঙালি জাতি কোনোদিন মানে নাই। মৌলানা ভাষা নিয়ে কথাগুলো বলতেন, উনি বলতেন যে আমরা হুন মানে নাই, শক মানে নাই, মোগল মানে নাই, পাঠান মানে নাই, আমরা ইংরেজ মানে নাই, অতএব আমরা পাকিস্তানও মানব না। তখন ছিল পাকিস্তান বিরোধী আন্দোলন। ঠিক তেমনি আজকে যে ষড়যন্ত্রগুলো হবে, বাংলাদেশ সেই ষড়যন্ত্রকে মাথা পেতে নেবে এটা মনে করার কোনো কারণ নেই। সেখানে আমার রাজনৈতিক দায়িত্ব যদি আমরা পালনে ব্যর্থ হই, বাংলাদেশের জনগণ আরেক জায়গার থেকে উঠবে। সেই জন্য এই দায়িত্ব পালনে অন্তত বিএনপি ইজ এ কমিটেড পলিটিক্যাল পার্টি, উই আর ফর আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, উই আর ফর আওয়ার ন্যাশনাল ইকোনমি, উই মাস্ট প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইকোনমি, উই মাস্ট সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। মিস্টার শাহ আলম, কি বলবো কোনটা? না এই যে নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা। আচ্ছা, আপনি শুনেছেন কয়েকদিন আগে এনসিপি নেতাদের বক্তব্য, এবং সেগুলো যদি এক জায়গায় করা হয় এবং জাস্ট ওই যে নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবে না তারা বলছে, তার আগে অনেক দাবি তাদের যেগুলো পূরণ করতে হবে, এবং তারা আর এখন কোনো ছাড় দিবেন না, 1 বছর অনেক ছাড় দিয়েছে তারা। আচ্ছা, এখন তারা তো বহু কথা বলছে, তাদের বয়স প্রথম দিকে যেটা পিপল মানে মানুষের জনসমর্থন যেটা তাদের পক্ষে যেটা ছিল সে জায়গায় তারা নাই, 1। 2 নম্বর যেটা হলো যে তারা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে দেবে না, হত্যার বিচার হইতে হবে, সংস্কার করতে হবে, জুলাই ঘোষণা তারা কিছুটা মেনে নিয়েছে, কিন্তু জুলাই সনদ তারা মর্জি মতো হতে দেবে না, জুলাই সনদ মর্জি মতো হইতে দেবে না। জুলাই মানে ঘোষণা কিছুটা মেনে নিয়েছে, আবার বিরোধও আছে, এগুলো তারা বলছে। তো এই যে কথাগুলো তারা বলছে যে সেটা হলো যে তারা বলছে যে নির্বাচন হইতে দেবে না। তো এটা কিসের জোরে বলছে? যে নির্বাচনের কোনো বিকল্প বাংলাদেশে নাই, নির্বাচনের বিকল্প বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বললেন, মানে বিনিয়োগ বলেন, মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন, কোনো কিছুই বাংলাদেশে রক্ষা করা যাবে না একটা রেগুলার গভর্নমেন্ট বাংলাদেশে না আসলে। একটা রেগুলার গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের এটা চাওয়া পাওয়া। নির্বাচনটা বিএনপির চাওয়ার বিষয় নাই, নির্বাচনটা চাচ্ছে গোটা নেশন, নির্বাচনটা চায়, একটা রেগুলার গভর্নমেন্ট এটা চায়, এদেশের ব্যবসায়ীরা চায়। এই যে নির্বাচনের ডেটটা যে প্রধান উপদেষ্টা বললেন যে ফেব্রুয়ারির ঈদের আগে হবে, এর ফলে তো মানে ব্যবসায়ীরা কিছুটা আশ্বস্ত হয়েছে।
তারা অনিশ্চয়তায় ছিল। ব্যবসায়ী গ্রুপের এখানে একটা প্রেশারও ছিল, এই যে নির্বাচন যেন মানে রেগুলার গভর্নমেন্টের হাতে, এই প্রেশারটা ওই দিক থেকেও আছে। তাহলে গোটা নেশন একটা নির্বাচন চাচ্ছে, এবং নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল হাসিনা, যে 14, 18, 24 সেটাই তো আন্দোলনের মূল প্রকাল পয়েন্ট ছিল। কিন্তু এরা যেটা বলতেছে এখন, তো তারা আরও অডাসিটি কিছু দেখাচ্ছে। তারা তো বলতেছে যে ডিজেবে হেডকোয়ার্টার তারা কী করে দেবে, ভেঙে দেবে, ঘুরিয়ে দেবে, ক্যান্টনমেন্ট ঘেরাও করবে। এটাও কয়েকদিন আগে এবি পার্টির এক নেতা বলছেন। তারপরে এরা এইটা বলছে আবার নতুন করে, মানে আমেরিকান এম্বাসির সাথে তারা নতুন করে দেখা করতেছে। এগুলো কিসের, মানে তাদের তাহলে খুঁটার জোর কোথায়? এদের খুঁটার জোর পিপল, জনগণ, এদেশের মানুষ, না অন্য কোথাও? এটাকে বিএনপি ভয় পাচ্ছে কিনা? হ্যাঁ, বিএনপি তো বিএনপি সেন্সিবল পলিটিক্স করতেছে কিছুটা, দেখতেছি। কিন্তু বিএনপি এখানে এই যে মানে ডিসেম্বর থেকে চলে গেল ফেব্রুয়ারিতে, এবং ওদের কথাই গভর্নমেন্ট বারবার মেনে নিচ্ছে। তারা বিভিন্ন দাবি তোলে, মপ করে, তারপর গভর্নমেন্ট এই দাবিটা মেনে নেয়। গভর্নমেন্টের ভিতরেও নানা ফোর্স আছে, কিছু উপদেষ্টা আছে খুবই সেন্সিবল বলে মনে হয়, এবং তারা প্রজ্ঞাবান কিছু উপদেষ্টা, আর কিছু উপদেষ্টা আছে এইটা এই ছেলেদের সাথে যুক্ত বলে এখানে মনে করে। তাহলে এইভাবে তো দেশ একটা এনার্কিতে চলতে পারে না। নির্বাচন অবশ্যই, হ্যাঁ, এই সংবিধান সংস্কার দরকার। সংস্কার এটা অনগোয়িং প্রসেস। ব্রিটিশ কনস্টিটিউশন এটা লিখিত কোনো কনস্টিটিউশন না, এটা ইভলিউশনের বেসিসে হয়েছে। ফ্রান্স মানে কনস্টিটিউশনটা হলো থ্রু রিভলিউশন, আর ব্রিটিশ কনস্টিটিউশন ইভলিউশনারি, এগুলো পার্থক্য আছে। তাইলে এখন এটা সংস্কার অনগোয়িং প্রসেস, এটা নেভার এন্ডিং। মানে দুনিয়া চলতেছে, সোশ্যাল মোশন আছে, পলিটিক্যাল মোশন আছে, ইকোনমিক মোশন আছে, সেই মোশনের বেসিসে এটা প্রতিনিয়ত পরিবর্তন হবে। তাইলে এখন এই সব কিছু করে ফেলতে হবে। হয় এটা কেন? সব কিছু করতে গেলে তো কিছুই করা যাবে না। সব কিছু করতে গেলে নির্বাচনটাই মানে করে যেতে পারবেন না আপনি। নানা বিতর্কে ইতিমধ্যে জড়িয়ে গেছেন। তাইলে সব কিছু করার দরকার নেই। আমরাও সংস্কার চাই, আমরাও মানে প্রধানমন্ত্রী। এমনিতে কি আপনারা আশা করছেন জুলাই সনদ নিয়ে ঐকমত্য হচ্ছে আপনাদের মধ্যে? যেহেতু জুলাই সনদের নিয়ে তো ঐকমত হওয়ার, যেমন আমরা ওয়াকআউট করছি 4 প্রিন্সিপালের প্রশ্নে। উনি তো বললেন যে 4 প্রিন্সিপাল বাতিল করতেছে না। 4 প্রিন্সিপাল তো রাখে নাই সেখানে। যে 4 প্রিন্সিপাল তো একদিনে আসে নাই। 4 প্রিন্সিপাল তো 52 যে লড়াই, 52-এর যে লড়াই, তারপরে 54 যুক্তফ্রন্টের 21 দফা, তার 62-র শিক্ষা আন্দোলন, 66-র সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, 66-র 6 দফা, 69-এর 11 দফা, 70-এর নির্বাচন, হ্যাঁ, 71-এর মুক্তিযুদ্ধ, তারের আউটকাম, আবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল পলিটিক্সের পোলারাইজেশন, সবগুলো মিলেই তো 72-এর সংবিধান। সেই 4 প্রিন্সিপাল এটা তো আকাশ থেকে আসে নাই, সেটাকে তুড়ি মেরে মানে এক সাইডে নিয়ে যাওয়া, এইটাই তো বিতর্কের সৃষ্টি করছে, এইটাই ন্যাশনাল বিতর্কের সৃষ্টি করছে। সেই জন্য জুলাই সনদ, ওই জুলাই সনদে যদি 4 প্রিন্সিপাল না থাকে, আমরা সেটাতে সাইন দিতে যাব না, আমরা ওইখানে স্বাক্ষর করব না। আমরা আমাদের জায়গায়, কেননা ওইখানে আমাদের টোটাল দেশটাকে রিভার্স করে দেবে 4 প্রিন্সিপালকে মাইনাস করে দিয়ে, সেটা তো হবে না। হ্যাঁ, বিএনপি জাতীয়তাবাদী মানে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করে, মানে বাঙালি জাতিসত্তার দিক থেকে আমি, খালেদা, হাসিনা দুজনেই বাঙালি জাতিসত্তার দিক থেকে। জাতিসত্তা এক জিনিস, নাগরিকত্ব আরেক জিনিস। সন্তুল আর্মা বাংলাদেশি, সে কিন্তু জাতিসত্তার দিক থেকে চাকমা, আর আমি জাতিসত্তার দিক থেকে বাঙালি। হ্যাঁ, কিন্তু দুজনেই আবার বাংলাদেশি। একজন বিহারিও বাংলাদেশি হইতে পারবে, এখানে যে বিহারিরা আছে জেনেভা ক্যাম্পে, তার পক্ষে বাঙালি হওয়া সম্ভব না, কোনোদিন সম্ভব না। কিন্তু 52-এর যে আন্দোলন, সেটা হলো বাঙালি জাতিসত্তার জায়গা থেকে আন্দোলন। যে জাতিগত নিপীড়ন চালাচ্ছিল পাকিস্তানিরা এই জায়গায়, সেই জায়গা থেকেই তো আমাদের মুক্তিযুদ্ধের মূল জায়গা। কিন্তু শেখ মুজিবের সেখানে ভুল ছিল, সেটা হলো অন্য ক্ষুদ্র জাতি গোষ্ঠীর এই অধিকারটাকে সংবিধানে সন্নিবেশিত না করা। আমরা সেই জায়গাটা সংযুক্ত হোক সেটা চাই, যে অন্যান্য জাতি সত্তা
স্বীকৃতি বাংলাদেশের সংবিধানে দিতে হবে, যেটা মানে শেখ মুজিব এখানে মানে একটা মারাত্মক ভুল করছে। সেটাতে বিরোধতা সৃষ্টি হয়েছে, হিটটা একটি শান্তি বাহিনী হয়েছে। এই মানবেন্দ্র লারমা সেও ছাত্র ইউনিয়ন করতো, মানে বিরোধিতা করছে। সুরঞ্জিতও বিরোধিতা করছে। আমরা এখানে সাইন দিই নেই ৭২-এর ওইটাতে, আমরাও বিরোধিতা করছি। এইখানে সংস্কার হোক, মানে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আসুক, রাষ্ট্রপতির মানে ক্ষমতা আরও বাড়ুক, এই বিভিন্ন সংস্কার যেগুলো আছে, ব্ল্যাক লজ যেগুলো আছে সেগুলো বাতিল হোক। বহু ব্ল্যাক লজ তো এখনও বাতিল হচ্ছে না। ৭৪-এর মানে ৭৪-এর যে কালো আইন, সেটাকে সরকার বাতিল করছে? করে নাই তো। হ্যাঁ, বিচার বিভাগের স্বাধীনতা আসুক, প্রশাসনিক মানে সংস্কার হোক, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের সংস্কার, এইটা করেই নির্বাচনে ঢুকে যাওয়া দরকার। কিন্তু ফান্ডামেন্টাল জায়গায় এনেই তো আপনি দেশটাকে ভাগ করে ফেলছেন। প্রেজেন্ট গভর্নমেন্ট এবং ঐক্যমত কমিশনও ভাগ করে দিয়েছে, নট অনলি ছাত্ররা। ঐক্যমত কমিশনের আলী রিয়াজ সাহেবরাই তো এই সংস্কারের দরকার ছিল না, তো 4 প্রিন্সিপাল ধরে টানার দরকার তো ছিল না। আপনি অন্য সংস্কারগুলো করেন, সে সংস্কার করে এই বিভক্তি কেন আনলেন? এই বিভক্তি এনে তো আপনারা এই তো বিতর্কের মধ্যে পড়ে গেলেন, ওনারা বিতর্কের মধ্যে পড়ে গেল। সেই বিতর্কে তো ওয়েলকাম করার কোনো প্রয়োজন ছিল না। আপনারা আসছেন একটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন মানুষকে দেওয়া, এবং এমন নির্বাচন হওয়া দরকার সেখানে হা না ভোট থাকা দরকার, না ভোট থাকা দরকার, রিকল থাকা দরকার। মানে এই আইবিআই সিলিং যেমন, সেখানে এমন জামানতের বিষয় আছে, ৫০,০০০ টাকা, ১ লাখ টাকা জামানত দিতে হবে। আমি নির্বাচন কমিশন, বর্তমান নির্বাচন কমিশনকে বলে আসলাম যে আপনারা প্রথমেই তো ডিসক্রিমিনেশনে চলে গেলেন, যে একজন পপুলার ওয়ার্কিং শ্রমিক শ্রেণীর নেতা, কৃষক নেতা, তার কাছে টাকা পয়সা নাই, মানি আর মাসালের কাছে নির্বাচনটা চলে গেছে, সংস্কার করতে হবে ওইখানেই। যে তাহলে প্রথম চলে যদি ১ লক্ষ টাকার জামানত হয়, তাহলে তো প্রথমে ক্লাস ডিসক্রিমিনেশনটা হয়ে গেল, শ্রেণী বৈষম্যটা হয়ে গেল, প্রথমে সে আউট অফ ট্র্যাক চলে গেল, সে নির্বাচনই করতে পারলো না। তাহলে কিসব অবাধ, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচন হবে? আমি নির্বাচন কমিশনকে বলে আসলাম, সে তারা পয়েন্টটা টুকুই নোট ডাউন করছে যে নির্বাচন এর আইবিআই সবগুলো সরকারি উদ্যোগে হোক, সেই জায়গায় যান। সেই জায়গায় কত কথাগুলো আসতেছে না, সংস্কারে গিয়ে মানে সেই কথাগুলো আসতেছে না, অন্য কথাগুলো সেখানে বলা হচ্ছে। আরেকটি কথা বলবি, এক মিনিট। ওই যে নিতা রায় চৌধুরী, উনি যে ভালোই বলছেন যে অর্থনীতি থেকে সব কিছু জড়িত। পৃথিবীতে যেটা চলতেছে, এটা বাংলাদেশ, ভারত, সর্বত্র নিউ লিবারেল ইকোনমি, হ্যাঁ, নব্য পুঁজির যে ধাপট চলতেছে, কনজারভেটিভ ওয়েভ, যেটা মার্গারেট থ্যাচার এবং রিগানের সময় আসছে, সেটি যেটা ধাপটে চলতেছে, সেই নিউ লিবারেল ইকোনমি অ্যান্টি পিপল, অ্যান্টি ডেমোক্রেটিক, অ্যান্টি সেকুলার, পরিবেশ বান্ধব না। এই নিউ লিবারেল ইকোনমির মধ্যেই ফ্যাসিজম আছে। ফ্যাসিজম বাংলাদেশে না, ফ্যাসিস্ট ইন্ডিয়াতে। আজকে ইন্ডিয়ান দীর্ঘদিনের ডেমোক্রেটিক প্র্যাকটিস, সেটা মানে সুপ্রিম কোর্ট সেটাকেও মানে কি বলে যে মার্জিনালাইজ করে দিচ্ছে। বিভিন্ন মানে প্রতিষ্ঠান, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো ইন্ডিয়াতেও স্কুইজ হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। এটা একটা হলো আদানি আদমানি যে নিউ লিবারেল ইকোনমির যে ধাক্কা, সেটা তো সেই ধাক্কাতে ওখানে চলে যাচ্ছে। ফ্যাসিজম হলো ওই নিউ লিবারেল ইকোনমির মধ্যেই ফ্যাসিজমটা আছে ওয়ার্ল্ড ওয়াইড। ধন্যবাদ। এই পর্যায়ে জাস্ট মোটামুটি একটু আলোচনা করবো, সময় বোধহয় খুব বেশি নেই, এটাই ফাইনাল রাউন্ড, সময় খুব বেশি নেই, সমাপ্ত করবো। মানে জাতিগত যে ধারণাটা, এটা বিএনপির সাথে কারো কনফ্লিক্ট নাই। উনি সে কথাটা ব্যাখ্যা করেছেন। এটা হলো যে এথনিক্যালি আমরা বাঙালি, আবার এথনিক্যালি আর একজন মানে বাঙালি না, কিন্তু বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা বসবাস করে সবাই হলো বাংলাদেশি, এটা কমন আইডেন্টিটি। এখন
এইটাকে আমরা আমাদের জাতীয়তাবাদ বলে যে বিশ্বাস করি, তার মানে বাঙালিদের বাদ দিয়ে না। আমাদের সংবিধানে বলা আছে যে অল সিটিজেন আর ইকুয়াল বিফোর ল, 72 সংবিধানে অল সিটিজেন, বাংলাদেশ ভৌগোলিকের মধ্যে যত সিটিজেন আছে, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল। রাইট টু প্রপার্টি, রাইট টু কি বলে রিলিজিয়াস পারফরমেন্স, মানে যে কোনো সব রাইটটা অ্যাজ এ সিটিজেন সে তার ফান্ডামেন্টাল রাইটের যে বিষয়গুলো সবাই সমান, মানে ডিসক্রিমিনেট করা যাবে না। এগুলো একটা দিক। এবং আরেকটা দিক হলো যে এই ন্যাশন স্টেট আর স্টেট ন্যাশনালিজম, এ দুটো কিন্তু এক জায়গায় সে মানে কোইনসাইড করেছে। অর্থাৎ একটা সময় ছিল এক একটা জাতি, একই ভাষা, একই সংস্কৃতি, একই জাতিসত্তা, তারা একটা রাষ্ট্র গঠন করলো। তারা বলতো এটা তাদের জাতি রাষ্ট্র। পরবর্তী সময় দেখা গেলো যে যে জাতির মানে রাষ্ট্রের কনসেপ্টটা একটা রাষ্ট্রের সীমারেখার মধ্যে বিভিন্ন মানে ধর্ম, বর্ণ এটা যেমন আসে, বিভিন্ন জাতি জাতিসত্তা বিভিন্ন জায়গাতে তারা এসে এক জায়গা মানে বসবাস করে। আধুনিক রাষ্ট্রে তখন তার জাতীয়তা কী হবে, তখন সেই কনসেপ্টটা যেমন মানে জওহরলাল নেহরু বলল যে মানে আমরা বৈচিত্র্যের মাঝে একটা ঐক্য চাই, ইউনিটি ইন ডাইভার্সিটি। এটা হলো জাস্ট মানে পাকিস্তান ভারত হওয়ার পরে। আর কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান আন্দোলন হলো, সেই মানে হিন্দু এক জাতি, মুসলমান এক জাতি, অথবা আমাদের একটা আবারভূমি, তাদের একটা আবারভূমি, তার চিন্তানায়ক হচ্ছে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, চালিকা শক্তি উনিই রূপকার। এবং যখন পাকিস্তান কেম ইন টু বিং, তখন সেই রাত্রে উনি বললেন যে ফ্রম টুডে উই আর নো মোর পাকিস্তান, নো মোর হিন্দু, নো মোর মুসলিম, নো মোর খ্রিস্টান, নো মোর পার্সি, নাও উই আর পাকিস্তানি। এই যে জিয়াউর রহমান বললেন যে আমরা সব জাতি জাতিসত্তা সব মিলে আমরা এখানে। আওয়ামী লীগের চিন্তাভাবনা মানে এত লেখাপড়া জানার লোক না, ওর মাথার মধ্যে কিছু নাই। ওদের চিন্তাভাবনা তো সব বাঙালি হয়ে যায়, আপনি যেটা বলেন এই মানবেন্দ্র লালমারি। তো এখন কথা গবেষণা নাই তো ওদের, লেখাপড়া গবেষণা এবং ডেপথে যাওয়া এটা মানুষ কিন্তু ওখানে ছিল না, যে কারণে এই জাতীয় কথাবার্তাগুলো বলেছে আর কি। তো যাই হোক, তো এখন মানে আমাদের এই জাতীয়তা কনসেপ্টে ইয়ে নেই। আর আরেকটা কথা হলো যে আমি একটু আগেই বললাম যে যা বলুক না কেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে মাঝখানে আর আসে মাত্র 4 মাস। ধরেন এই অগস্ট মাস চলে গেল প্রায়, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই নভেম্বর থেকেই তো তাহলে শিডিউল ঘোষণা করতে হবে। এবং ইনফ্যাক্ট জানুয়ারি মাসের আপনার ইয়ে করতে হবে, ওই যে আপনার মনোনয়নপত্র দাখিল টাখিল ইত্যাদি, এই কর্মকাণ্ড করতে করতে 4 মাস মাঝখানে বড় জোর সময় পাওয়া যাবে, 4-5 মাস। তাহলে সরকার প্রধান বা তার যে বিভিন্ন যে যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা, তারা কি চুপ করে বসে আছে নাকি? নির্বাচন কমিশনের কাজ খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে আমরা উই আর মানে প্রিপেয়ার্ড। সরকার তো আগেই জাতীয় নির্বাচনের কথা বলছে, তাহলে তার মাথায় আছে এটি। অতএব যে নানা সংস্কার করতে হবে এরা বলছে যে বলতে দেন, এটা বিভিন্ন রাজনৈতিক চিন্তাভাবনা থেকে বলে। এখন কতটা বলা সঠিক কতটা বলা সঠিক না, এই সমালোচনাটা আমরা আনতে চাচ্ছি না। কারণটা হচ্ছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, 5 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাই বলে বড় দল সুলভ মানে সেই মোড়লগিরি কিন্তু বিএনপি করতে চায় না, করেও না। আমাদের বক্তব্য হলো যে আমাদের জোটে একটা ব্যক্তি আছে, তারও তো কোনো মানে ইলেকশনের অভিজ্ঞতা নাই বা কনস্টিটিউয়েন্সি নাই, কিন্তু একসাথে জোটের যে গুরুত্ব সেটা অপরিসীম। হতে পারে যে শাহ আলম সাহেব হয়তো আগে নির্বাচন করেন নাই, কিন্তু এবার যদি উনি করতে চান ওনাকে একটা সিট মানে বিএনপি দেবে যদি উনি জোটে থাকেন না আমাদের সাথে। একটা আছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আপনি তো ওদের সাথে না, আচ্ছা। এবং
এটা পরও হতে পারে। আমরা একটা জাতীয় সরকার করতে, জাতীয় সরকার কনসেপ্টটা কেন বিএনপি আনলো? জি, বিএনপি শেষ তো করতে হবে। এককভাবেই সরকার গঠন করতে পারে জি, যদি যদি জনগণ ভোট দেয়, যদি আল্লাহ যদি কপালে লিখে থাকে, তাহলে পরে বিএনপি মানে এটা করছে। সেই জন্য আমরা কোনো কন্ট্রাডিকশন দেখি না। থ্যাংক হ্যাঁ, ইউ। এই আর কি কথা। আর একটা কথা বলে শেষ করতে হবে। দেখেন, কিছুদিন আগে আমাদের কিছু বন্ধু বান্ধব বলতো দেশে এবং বিদেশে, দাদা আপনারা নির্বাচনের কথা বলছেন না, কোনো আপনার দ্রুত নির্বাচন চান, নির্বাচন না দিলে তো মানে ইয়ে হয়ে যাবে, মানে ডক্টর ইউনূস তো নির্বাচন দেবে না, ওরা তো দেবে না, নির্বাচনের কথা বলেন। তার মানে আপনারা, আমি তাহলে কীভাবে বলতে হবে, আপনারা আন্দোলন করেন না কেন, আন্দোলনে যান। আমরা বলছি ঠিক আছে, এটা তো আমাদের পার্টির সিদ্ধান্তের ব্যাপার, সিদ্ধান্ত নিয়ে আপনারা দেখতে পাবেন আমরা কোন সিদ্ধান্ত নিই। পার্টি যখন একটা মানে ঐক্যমতের ভিত্তিতে গেছে, এখন সেই তারাই আবার বলতেছে দাদা নির্বাচন দিয়ে কাজ হবে না, আপনার নির্বাচন দেবেন, তাহলে কি করবোটা কি? আন্দোলন করে মানে এগুলো ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকর হবে না। কারণ এখানে আমরা দায়িত্বশীল জায়গা থেকে বলতে, বিএনপি ইজ এ পার্টি সাপোর্টেড বাই ওয়াইড মেজরিটি পিপল অফ দিস কান্ট্রি, ভাস্ট মেজরিটি পিপল অফ দিস কান্ট্রি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করব। খুব ছোট্ট করে, খুব বেশি সময় নেই। নির্বাচনটা এসেনশিয়াল। এখন ডক্টর ইউনূস সাহেব এই বহুদিন পর বহু কথা বলেছেন, ফেব্রুয়ারির ঈদের আগে নির্বাচন মানে হবে সেটি উনি বলেছেন, যদিও সুনির্দিষ্ট ডেট এখনও হয় নাই। না ইফস অ্যান্ড বাট এখনও রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত চায়ের কাপের সাথে আমাদের ঠোঁট না মিলছে ততক্ষণ এই কুয়াশা থাকবে। আর যে জাতিসত্তার জায়গা থেকে যেটা বললেন, একজন বিহারি হিন্দু, একজন বিহারি মুসলমান এক জাত, সম্প্রদায় আলাদা। ধর্মীয় ভিত্তিতে সম্প্রদায় হয়, জাতি হয় না। জাতির জন্য তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার জিওগ্রাফিক্যাল কন্ডিশন, দৈনন্দিন অর্থনৈতিক জীবন ব্যবস্থা, এগুলো দরকার হয় একটা জাতির। একজন পাঞ্জাবি মুসলমান, একজন মানে পাঞ্জাবি হিন্দু এক জাত। ধর্ম হলো আলাদা। এই হলো বিষয়। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বলছি ধর্ম হবে যার, রাষ্ট্র হবে সবার। এখানে থাকলেই এই একটা দেশের শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, উন্নতি এটা সম্ভব। সেই জায়গাটাকে ব্রেক করে অন্যরা আবার যেখানে আনতে চাচ্ছে সেটা দেশের জন্য অশান্তি সৃষ্টি করবে। আমি যেটা বলতে শেষ করব সেটা এই যে মুভমেন্ট, আপনারা বলতেছেন যে আপনারা ওভার কনফিডেন্স যে নির্বাচন হচ্ছে, কমিটমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু যে ওভার কনফিডেন্স আবার মুভমেন্টও থাকতে মানে আসতে চাচ্ছেন না। আপনাদের সাথে আমাদের একটা বসছিলাম আমরা, মানে আমির খসরু মাহমুদ চৌধুরীর মানে ওই হোটেলে আমরা বসছিলাম। তারা বলছে যে রমজানের পরেই তারা মাঠে নামবে, নির্বাচন তখনও দিচ্ছিল না। রমজানের পর আমরাও যুগপৎ, আমরা নির্বাচন চাই। আমরা জানুয়ারি মাসের 3 তারিখ মানে সরোদ্দিনে আমাদের মহাসমাবেশে আমি বলছিলাম যে একটা রেগুলার গভর্নমেন্ট ছাড়া, রেগুলার অতি সত্বর দরকার নির্বাচিত সরকার, এই আওয়াজটা বলছিলাম। সেইটা এখনও হয় নাই, আমরা বহু আগে বলছি। তারপরে এই পয়েন্টে আমাদের সাথে মিলছে যে যুগপৎ আমরা থাকবো এই নির্বাচনের প্রশ্নে। তো আপনারা নির্বাচনে যাবেন তো? অবশ্যই। আচ্ছা, কোনো কথা নেই, নির্বাচন যাবো, নির্বাচনে যাবেন এবং এখন কিন্তু আপনারা মানে এত বেশি ডিপেন্ডেন্ট ফোর্স, গভর্নমেন্ট বা আদার মিলে তাদের কমিটমেন্টের এখানে, জানি না কদ্দূর কি আদায় করতে পারবেন জানি না। মানে কুয়াশা এখনও চলতেছে, নানা রকমের কনস্পিরেসি গোয়িং অন। মানে তারেক জিও বলল ষড়যন্ত্র সম্পর্কে হুঁশিয়ার থাকেন, পত্রিকাতে তারেক জিয়ার কমেন্ট আছে যে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, একটু হুঁশিয়ার থাকতে হবে। এই হলো বিষয়। তাহলে কিন্তু বাংলাদেশের এর নির্বাচন ছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মানুষের জানমালের নিরাপত্তা, তারপর এই যে এগুলো, আর ওই দেশি বিদেশি বিনিয়োগ, কোনো কিছু সম্ভব না। আরও কিছু হচ্ছে যে এখানে সরকার চুক্তি করছে, এই যে এগুলো আবার নন ডিসক্লোজার, গোপন চুক্তি করতেছে সরকার। ওই চুক্তি, ওই চুক্তিতে কী আছে, তাদের সাথে কী এগ্রিমেন্ট, এটা তো বুঝছি না।
নানা ফরেন পাওয়ার এখানে শেষ করতে হবে। রোল করতেছে, মানে এদের উপর নির্ভর করতেছে। ওই মানে ক্ষমতার মূল চাবিকাঠি ওদের হাতে বলে মনে হচ্ছে ফরেন পাওয়ার। সেই ফরেন পাওয়ার আমি বারবার নাম বলতে চাচ্ছি না, সেই ফরেন পাওয়ার খুবই আগলি ওয়াইতে আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এখান থেকে দেশটাকে যদি আমরা বের করতে না পারি, এটা আওয়ামী লীগ, বিএনপি দোনো দলেই এটার জন্য দায়ী। যে ফরেন পাওয়ার যে ইন্টারভেন করতেছে, এটা আপনাদের মানে 32 বছর ধরে আপনাদের দ্বন্দ্বের রাজনীতির কারণেই আওয়ামী লীগ আর বিএনপির, আমি বলবো আপনাদের দ্বন্দ্বের কারণেই ফরেন পাওয়ার আমাদের দেশে বারবার হ্যান্ডেল করছে, আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে। এখানে আমাদের দেশটা সাফার করতেছে। এখান থেকে দেশটাকে নির্বাচনের মধ্য দিয়ে বের করতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোহাম্মদ শাহ আলম এবং অ্যাডভোকেট তায়রা চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশগ্রহণের জন্য। দর্শক, আমার এক অতিথি আলোচনা শুরুই করেছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশে যে ভয়ের এবং ভীতির রাজনীতি তৈরি করে দিয়ে গেছেন, মানুষ এখনও সেখান থেকে মুক্ত নয়। এই প্রশ্ন তুলছেন যে সরকার নিরপেক্ষ কিনা, সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে এবং এই প্রশ্ন তুলবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। যদিও দেশের প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে যারা ক্ষমতায় যাবার প্রত্যাশা, বা অনেকে মনে করেন পারসেপশন যেটা, যে তারাই হয়তো ক্ষমতায় যাবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা আসলে সরকারের সব কথায় আপাতত বা আমরা দেখছি যে বিশ্বাস করছেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন আর তুলতে চাইছেন না, আগে যেটা তারা তুলতেন। এবং সেখানটাতে একটা বড় প্রশ্ন, যদি নির্বাচন হয়ে যায় ফেব্রুয়ারিতে তাহলে তো ভালো, কিন্তু নির্বাচন যদি ফেব্রুয়ারিতে কোনো কারণে না হয়, তাহলে বিএনপিকে তো এই প্রশ্নের মুখোমুখি হতে হবে যে তাদের এই দ্বৈত ভূমিকার বা অবস্থান বদলের বা এই মৌনতার কারণ কি। আর নিশ্চয়ই আগামী দিনে সেই রহস্য উন্মোচিত হবে, উদ্ঘাটিত হবে, যদি তাদের প্রত্যাশা বা তারা জনগণকে যে আশায় রাখছেন সেই আশা পূরণ না হয়। এখন পর্যন্ত এটা অনেকেই মনে করেন শেখ হাসিনা যে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন, সেই নির্বাচন আসলে কবে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।